আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই দুদিন আগের একটা খবরের কথা মনে আছে। খবরটা কী ছিল? খবরটা এমন ছিল যে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনতে চায় এবং রাশিয়া থেকে সেই তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুমতি দিয়েছে 60 দিনের জন্য, মানে 2 মাসের জন্য, যে 2 মাস সময়ের মধ্যে তোমরা রাশিয়া থেকে তেল কিনতে পারো। আপনাদের মনে একবার প্রশ্ন হয়নি যে তেল কিনবে বাংলাদেশ, বেচবে রাশিয়া, অনুমতি দেবে যুক্তরাষ্ট্র? কেন? যুক্তরাষ্ট্র কি আমাদের মালিক? আমরা কি আমাদের সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের কাছে বন্ধক দিয়েছি? যুক্তরাষ্ট্র না চাইলে কি আমাদের তেল কেনার কোনো অধিকার থাকবে না? যুক্তরাষ্ট্র যা বলবে আমাদের কি তাই শুনতে হবে? যদি এমন হয় যে অন্য একটা দেশ আমাদের দেশের উপর এই ধরনের অধিকার ফলাতে আসে, অথবা আমরা এ ধরনের ওদের কাছ থেকে এ ধরনের অনুমতির জন্য অপেক্ষা করতে থাকি, তারা বললে কিনতে পারবো, না বললে কিনতে পারবো না, তারা বললে খেতে পারবো, তারা না বললে আমি কিনতে পারবো না, খাদ্যদ্রব্য কিনতে পারবো না, তেল কিনতে পারবো না, এই যদি হয় সম্পর্ক, সেই সম্পর্ককে আপনি কীভাবে আখ্যায়িত করবেন? তখন কি আমাদের এই দেশ, আমাদের এই সরকার, আমাদের এই দেশের মানুষ, তারা কি নিজেদেরকে স্বাধীন বলে দাবি করতে পারবে? আমরা কি একটা সার্বভৌম রাষ্ট্র আর থাকবো? আমাদের কিন্তু এটাই সবচেয়ে বড় দুঃখ ছিল। বলা হতো নানাভাবে যে এই দেশটা নাকি শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আমরা নাকি ভারতের ভৃত্যে পরিণত হয়েছি, আমরা নাকি ভারতের অনুমতি ছাড়া কিছুই করতে পারি না। এই সমস্ত কথা কিন্তু বলা হতো, পুরো সময়টা ধরেই বলা হতো। শেখ হাসিনার 15 বছর ধরে এই কথাগুলো আমরা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল। শেখ হাসিনার পতনের পর নতুন যে সরকার এসেছিল, সেই সরকারও বারবার বলার চেষ্টা করেছে যে ভারতের সঙ্গে আমাদের একটা দাসখত আছে। ওই সরকারে যারা বিদেশ থেকে যারা নাকি তার পিআরের চাকরি করতো, মানে পিআরের ভূমিকায় যারা ছিল শুরুর দিক থেকে, সরকারকে যারা সাপোর্ট দিত এবং বলতো, এই প্রথম একটা সরকার পাওয়া গেল যা নাকি ভারতের সঙ্গে বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা করে বার্গেইন করছে। কেবল তাই নয়, এমনও বলা হতো, থ্রেট দেওয়া হতো যে ভারতের যে 7 সিস্টার আছে সেগুলো কিন্তু আমরা ডিস্টার্ব করব যদি আমাদের কিছু করতে আসে। তার মানে ভারতের সঙ্গে যে আমাদের দাসখত চুক্তি ছিল, এটা নিয়ে কিন্তু নানা আলাপ হয়েছিল। মাঝখানে আমরা একবার এমনও দেখলাম, আমি যাকে শিশু উপদেষ্টা বলতাম তখন, মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি একবার একটা তালিকা প্রকাশ করলেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে যে দাসত্বমূলক চুক্তিগুলো ছিল সেখান থেকে প্রায় 10টা চুক্তি আমরা বাতিল করে দিয়েছি। এরকম একটা তালিকা উনি প্রকাশ করলেন যে আরও বাতিল করা হবে, বড় একটা তালিকা, তার মধ্যে কোনটা কোনটা বাতিল করা হয়েছে তা উনি দেখালেন। পরে দেখা গেল যে ওই সরকারেরই ওনারই সহকর্মী পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন মিস্টার তৌহিদ হোসেন, তিনি বললেন যে যে চুক্তির কথা বাতিলের কথা বলা হয়েছে এই চুক্তিগুলি আসলে এক্সিস্টই করে না, এ ধরনের কোনো চুক্তিই নাই। তার মানে পুরাই ভুয়া, মানে হাওয়ার উপরে উনি একটা মেরে দেয়া মার্কেট তার পক্ষে নেওয়ার চেষ্টা করছেন, মানুষের সেন্টিমেন্টকে এক ধরনের প্রতারণা করেছেন। এই ধরনের লোক সেই সরকারে ছিল। সারাক্ষণ তারা ভারত বিরোধিতা করত এবং ভারত আমাদের সব কিছু নিয়ে যাচ্ছে, ভারতের অনুমতি ছাড়া আমরা কোনো কিছু করতে পারছি না, ভারত আমাদের উপর চেপে বসে আছে, প্রভু হয়ে আছে, এইগুলি বলা বলি করত। কিন্তু তারা এই সময়ে, এই 1.5 বছরে একটাও দেখাতে পারেনি যে ভারতের সঙ্গে বাংলাদেশের কী কী চুক্তি শেখ হাসিনা করেছিল যে নাকি দাসত্বমূলক এবং যেগুলো নাকি তারা বাতিল করে দিয়েছে। তারা কিছুই বাতিল করেনি। যে চুক্তির কথা আমরা খুব বলা বলি হতো যে আদানি থেকে বিদ্যুৎ আনি আমরা, সেই বিদ্যুৎটা দাসত্বমূলক, এবং ওই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে ঋণটা টাকাটা পরিশোধ করেছে এটা কিন্তু আদানিটা শোধ করেছে। এই হলো আমাদের সরকারের অবস্থা। 1.5 বছর তারা ওই চুক্তিটা রিভিউ করতো, বাতিল করতো, কিচ্ছু করেনি। এই যদি হয় বাস্তবতা, তখন এই সরকার, ওই সরকার, ওই অন্তর্বর্তীকালীন সরকার, তারা
একদম ক্ষমতা থেকে নেমে যাওয়ার ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করেছে, এগুলো বাণিজ্য চুক্তি। এবং সেই বাণিজ্য চুক্তির নন ডিসক্লোজার বাণিজ্য, মানে ওই চুক্তিটা কী করেছে তারা যাওয়ার আগে একদিনের জন্য প্রকাশ করেনি। আমাদের সরকার এখনও আনুষ্ঠানিকভাবে সেই চুক্তিটা কিন্তু প্রকাশ করেনি। বিভিন্নভাবে ওদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন নথি থেকে, বিভিন্ন থেকে আমরা চুক্তি সম্পর্কে কিছু কিছু জানতে পেরেছি। এই যে আমি বললাম যে রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে, এটা কিন্তু ওই চুক্তির কারণে। যে চুক্তিটা এই অন্তর্বর্তীকালীন সরকার যা নাকি বুক চিতিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় এবং যা নাকি বলতে চায় ভারত আমাদের দাসত্বর মধ্যে আবদ্ধ করেছিল, দাসত্ব চুক্তি ভারতের সঙ্গে শেখ হাসিনা করেছিল, যে চুক্তির একটাও তারা বাতিল করতে পারেনি অথবা দেখাতেও পারেনি কোন চুক্তিগুলো, এবং বাতিলের নামে যেগুলো তারা বলেছিল সেগুলো পুরো ভুয়া ছিল এবং তাদের লোকজনই বলছে এরকম কোনো চুক্তি নাই। সেই সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা করেছে সেই চুক্তি থাকার কারণে আমি এখন অন্য কোনো দেশ থেকে কোনো পণ্য কিনতে হলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এর চেয়ে বড় দাসত্বের শৃঙ্খলে এই জাতি, এই দেশ অতীতে কখনো পড়েছিল এটা আমার জানা নেই। এবং এই দাসত্বে কে ফেলে গেল? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সেই চুক্তি যুক্তরাষ্ট্রে স্বাক্ষরিত হয়েছিল এবং সেই চুক্তিতে কী কী আছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। দেখুন, এই চুক্তিতে বড় দাগে যেগুলো আছে মোটামুটি কয়েকটা আমি বলি। যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। মানে আপনার পছন্দ হোক বা না হোক বোয়িংই কিনতে হবে, আপনি এয়ারবাস কিনতে পারবেন না অথবা অন্য কোনো কিছু কিনতে পারবেন না, আপনাকে 14টা বোয়িং আপনাকে উড়োজাহাজ কিনতে হবে। ওরা যে দাম বলবে সেই দামে কিনতে হবে। আচ্ছা, 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে আপনাকে। আগামী 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে এবং ওরা যে দাম বলবে সে দাম, আপনার বার্গেন করার কোনো স্কোপ নাই। যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম তো কাতারের চেয়ে, কুয়েতের চেয়ে অথবা সৌদি আরবের জ্বালানির চেয়ে বেশি হবে, কোনো সন্দেহ নাই। আপনাকে ওই বেশি দামেই কিনতে হবে। প্রতি বছর $350 কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে। আচ্ছা, যুক্তরাষ্ট্র থেকে আপনি যদি কৃষি পণ্য আনতে চান সেটাকে আপনি আমার আইনে বিক্রি করতে পারবেন? ভাবেন একবার। ধরেন যুক্তরাষ্ট্রে কিন্তু গোলালু হয়, যুক্তরাষ্ট্রের আলু আইনাকে আমাদের বাজারে বিক্রি করতে পারবেন আপনি? যুক্তরাষ্ট্রে আমাদের এখানে আলু মৌসুমের সময় 20 টাকা পর্যন্ত কেজিতে নেমে আসে। 20 টাকা মানে ওদের 20 সেন্ট। ওই টাকা আপনি যুক্তরাষ্ট্রে আলু পাবেন, আবার সেটা এত দূর থেকে পরিবহন করেন পাবেন, কিন্তু আপনাকে কিনতে হবে। কেনার পর আপনি কী করবেন? আপনি নিয়ে ফেলাই দেন অথবা যা ইচ্ছে তাই করেন, কিন্তু আপনাকে কিনতে হবে। তাহলে আপনি যদি $350 কোটি আলু অথবা অন্য কোনো কৃষি সামগ্রী, আপনাকে কৃষি সামগ্রী কিনতে হবে $350 কোটি কিনে সেগুলো না আপনার বাজারে বিক্রি করতে পারবেন? তাহলে কী করবেন? লসে বিক্রি করবেন, আপনার টাকাটা লস হবে। সামরিক সরঞ্জাম ক্রয় বৃদ্ধি করতে হবে, আপনাকে আরও বেশি বেশি অস্ত্র কিনতে হবে। কোত্থেকে? যুক্তরাষ্ট্র থেকে। আপনি সামরিক সরঞ্জাম কিনা কী করবেন? আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন? গত 50 বছরে বাংলাদেশের সামরিক সরঞ্জামের কী ব্যবহার হয়েছে বলেন? এই সামরিক সরঞ্জাম দিয়ে আমাদের সেনাবাহিনী কার সঙ্গে যুদ্ধ করেছে? কি প্রয়োজন আমাদের? আমাদের যুদ্ধ হলে কার সঙ্গে যুদ্ধ করবো আমরা? আমাদের আশেপাশের মধ্যে কী রাষ্ট্র আছে? ভারত আছে, মিয়ানমার আছে এবং চীন আছে। এদের কার সঙ্গে যুদ্ধ করতে পারবো আমরা? কত অস্ত্র আমাদের কিনতে হবে এবং এই অস্ত্র কেনার যে বিপুল ব্যয়, এটা কি আমাদের জন্য কোনো উন্নয়নমূলক কাজ হবে? এটা আপনাকে করতে হবে। তারপর কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত রাখার চেষ্টা করতে হবে। মানে আপনি যদি কিছু কিনতে চান, আপনি অনেক কম দামে চীন থেকে কিনবেন অথবা ভারত থেকে কিনবেন, সেটা আপনি পারবেন না, আপনাকে ওনার কাছ থেকে কিনতে হবে। তো এইগুলো আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো করতে হবে। বিনিময়ে আমরা কী পাবো? আমরা পাবো হলো যে বাংলাদেশের পণ্য পাল্টা শুল্ক 20% থেকে 19% কমিয়ে আনা হবে। আগে 20% ছিল, এটা কমিয়ে 1% মাত্র কমবে। আমাদের পণ্য যেগুলো আমরা পাঠাই, আমরা কী পরিমাণ পণ্য পাঠাই ওখানে? আমরা ওখানে এর আগে $6 বিলিয়ন পণ্য পাঠাতাম, আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতাম $2 বিলিয়ন সমমূল্যের পণ্য।
এখন ওই 2 বিলিয়নের মধ্যে কি কৃষি পণ্য ছিল? ছিল না। কিন্তু আপনাকে $350 মিলিয়ন কৃষি পণ্য কিন্তু আপনাকে কিনতে হবে রে ভাই। তাহলে আপনি কিভাবে করবেন? আর আপনাকে আরেকটা বড় জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই চুক্তিতে যদি আপনি করেন তাহলে আপনি বিদেশের কাছ থেকে কোনো কিছু কিনতে পারবেন না, কিন্তু হলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এই যে আমাদের রূপপুর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এই বিদ্যুৎ একটা চুক্তির একটা অংশ আছে যে যুক্তরাষ্ট্র ব্যতিরিকে নতুন করে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে পারমাণবিক প্রযুক্তি ক্রয় করতে পারবে না। তার মানে আমার যে রূপপুরের যে পারমাণবিক চুল্লি আছে, যেটা পারমাণবিক উৎপাদন আমরা করব বিদ্যুৎ আগামী বছর থেকে শুরু হওয়ার কথা, সেখানে তো আমরা পুরো জিনিসটাই তো আমরা রাশিয়ার থেকে কিনেছি, ওর কাঁচামালও রাশিয়ার থেকে আসবে, তাহলে ওটা তো আমি যুক্তরাষ্ট্র না বললে কিনতে পারবো না। তো এই যে বিষয়গুলো এবং এর বাইরে যে জিনিসটার কারণে আমরা এই অনুমতিটা নিচ্ছি সেটা হলো গিয়া আমাদেরকে কিন্তু অন্য কোনো দেশকে, যে সমস্ত দেশকে যুক্তরাষ্ট্র কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে যে এই দেশের পণ্য আমরা কিনবো না, মানে যুক্তরাষ্ট্র যদি বলে আমি রাশিয়ার পণ্য কিনবো না, আমি ইরানের পণ্য কিনবো না, ইরানের পণ্য বিক্রয়ের উপর যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় সেই নিষেধাজ্ঞা আমাদেরও মানতে হবে। আমরা তাহলে যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার তেল কেনার উপর নিষেধাজ্ঞা ছিল, অতএব আমরাও কিনতে পারবো না এবং আমরা কিনতে হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমিশন নিতে হবে। এবং যে পারমিশনটা ওরা এবার আমাদের 9 জুন পর্যন্ত দিয়েছে। ইন্টারেস্টিং হলো এর সময়ের মধ্যে কিন্তু আমাদের কোনো পণ্য রাশিয়া থেকে আমরা কিন্তু তেল কিনতেছি না, আমরা কিনতেছি না, কিন্তু তারা পারমিশন দিয়ে রাখছে, তারা ইচ্ছা দিবে পারমিশন। যদি আমরা কিনতেও চাইতাম তারপর লাভ হতো না, কোনো রাশিয়ার তেল আমাদের আইনে খুব একটা সুবিধা হয় না। যাই হোক, এই যে বিষয়গুলো, এখন প্রশ্ন হলো এই ধরনের একটা চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার কেন করলো, কার মাধ্যমে করলো, কার স্বার্থে করলো? এটা স্পষ্ট আমি মনে করি এটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত ছিল। সংসদে এত কিছু আলোচনা হচ্ছে, এই চুক্তির আলোচনা হচ্ছে না। তেল গ্যাসের চেয়ে এটা বড় সমস্যা, এটা আজকে দেখলাম বলেছেন একটা অনুষ্ঠানে মিস্টার দেবপ্রিয় ভট্টাচার্য। উনি বলছেন যে তেল গ্যাসের যে সমস্যা তার চেয়ে বড় সমস্যা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এই বাণিজ্য চুক্তি। এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, সরকার আলোচনা করছে না, বরঞ্চ এই চুক্তির যিনি মূল হোতা অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময় যিনি ওই চুক্তির জন্য